আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। উড়িয়ে দেয়া হলো খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি। ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলা থেকে বাদ গেল না ক্যাফে ও গাজায় একদিনে নিহত 95। ইসরায়েলের কাছে $51 বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানে 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি। ইরানের শাসন ব্যবস্থা বদলের ডাক, ইসলামী বিপ্লবে পদচ্যুত শাহর পুত্রকে ব্রিটিশ এমপিদের আমন্ত্রণ। সত্যি কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত ইসরায়েল? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। উড়িয়ে দেয়া হলো খান ইউনিসের ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি। ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল। গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনী অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। এ ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলা থেকে বাদ গেল না ক্যাফে ও গাজায় একদিনে নিহত 95। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাগর পাড়ের একটি ক্যাফেতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হামলা হয়েছে বিদ্যালয়, হাসপাতাল ও খাবার বিতরণের কেন্দ্রেও। গতকাল সোমবারের এসব হামলায় অন্তত 95 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। শুধু গাজা নগরী ও উপত্যকার উত্তরাঞ্চলে চালানো হামলাগুলোতে অন্তত 62 জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয় গাজা নগরীর উত্তরাঞ্চলের অবস্থিত আল-বাকা ক্যাফেটেরিয়ার সাগর পাড়ে। এই ক্যাফেতে নিহত হয়েছেন 39 জন, আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। ক্যাফেতে হামলায় নিহত ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাবো। সেখানে জড়ো হওয়া নারী ও শিশুদের অনেকের প্রাণ গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো উড়ে এসে ক্যাফেটিতে হামলা চালায়। এতে ক্যাফে ধ্বংস হয়ে গেছে, মাটিতে বড় গর্ত তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরীফ আল জাজিরাকে বলেন, সেখানে আমরা মানুষদের ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছি। এক জায়গায় কোনো কিছু সঙ্গে সম্পৃক্ত ছিল না, না রাজনীতির সঙ্গে না সামরিকভাবে। তখন ক্যাফেটি জন্মদিনের এক আয়োজনে শিশুসহ সাধারণ মানুষের ভরা ছিল। আল জাজিরার হানি মাহমুদ গাজা নগরী থেকে বলেন, পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাফেটিতে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের কাছে $51 কোটি বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে $51 কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে কোনো হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বম্ব গাইডেন্স কিটও আছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রচুর গোলাবারুদ ব্যবহার করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে বলেছে, এ বিক্রি ইসরায়েলকে এখন ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরো ভালোভাবে রক্ষা করতে পারবে। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে, আর ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস এখনো অনুমতি দেয়নি। গত 13 জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। ইরানে 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত। ইরানে 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত হয়েছেন। বিচার বিভাগের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গতকাল সোমবারে তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সপ্তাহখানেকের মাথায় আনুষ্ঠানিকভাবে নিহতের এ সংখ্যা জানানো হলো। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA কে ইরনা বলেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর 12 দিনের যুদ্ধে এখন পর্যন্ত 935 জন শহীদকে শনাক্ত
মুক্ত করা হয়েছে। তাদের মধ্যে 132 জন নারী ও 38টি শিশুও রয়েছেন। আসগর জাহাঙ্গীর আরো জানান, রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে গত 23 জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 79-তে দাঁড়িয়েছে। কারাগারটিতে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বন্দী পরিদর্শনে আসা আত্মীয় স্বজন ও প্রশাসনিক কর্মীরা রয়েছেন। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 6 মাস আগে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ। তাকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল সারা। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে সিরিয়ার বিনিয়োগের পথ খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের গতকাল সোমবারের ওই আদেশের ফলে সিরিয়ার উন্নয়ন, সরকারি কার্যক্রম পরিচালনা ও দেশের সামাজিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সিরিয়ার উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে সিরিয়ার আগের সরকারের সময়ে আরোপিত নিষেধাজ্ঞা কর্মসূচি দেশটির পুনর্গঠন কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল। গতকাল এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সিরিয়াকে সমর্থন করে যেটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং দেশের ভেতরে ও প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখে। একটি ঐক্যবদ্ধ সিরিয়া যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না, নিজেদের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সমর্থন করবে। ইসলামী বিপ্লবে পদচ্যুত শাহর পুত্রকে ব্রিটিশ এমপিদের আমন্ত্রণ। ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি আগামী সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টে বক্তব্য দিতে যাচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্ট ও লেবার পার্টির একাধিক সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের দেখা এ সংক্রান্ত এক আমন্ত্রণপত্রে বলা হয়েছে, পাহলভি ব্রিটিশ এমপি ও আইনসভার উচ্চকক্ষ হাউস অব লর্ডস এর সদস্যদের উদ্দেশ্যে ইরানের চলমান পরিস্থিতি, বর্তমান শাসন ব্যবস্থার সম্ভাব্য পতন ও দেশে একটি স্থিতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে তার পরিকল্পনার কথা তুলে ধরবেন। ব্রিটিশ পার্লামেন্ট ভবনে একটি কমিটির কক্ষে বিকেল 5টায় সভাটি অনুষ্ঠিত হবে। যৌথভাবে এই সভার আয়োজন করেছেন লেবার এমপি লুক একে হার্স্ট ও কনজারভেটিভ এমপি আফরা ব্র্যান্টরেড। মিডল ইস্ট আইকে এক হাস্ট বলেন, ইরানি জনগণই নির্ধারণ করবেন তারা কি ধরনের সরকার চান, তবে ইরানের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিরোধী কণ্ঠ কি বলছে স্বাভাবিকভাবেই সেগুলো শোনায় এমপিদের আগ্রহ থাকবে। পাহলভি তার সমর্থকদের কাছে নির্বাসিত রাজা নামে পরিচিত। 64 বছর বয়সী রেজা পাহলভি ইরানের প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত ইসরায়েল? ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের যুদ্ধ শেষ হলেও তার ছায়া এখন পাকিস্তানকে ঘিরে পড়েছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারত ও ইসরায়েলের পাকিস্তানের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধের পরিকল্পনা করেছে। এই বিষয়টি পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মীর প্রকাশ করেছেন। 2025 সালের মে মাসে পাকিস্তানে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত, ইসরায়েল সহ বিভিন্ন পশ্চিমা দেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করেছে। এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে।